This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. সাথে সেরাই লিবা রয়েছে আপনাদের সঙ্গে। সন্দেশখালী কাণ্ডে মঙ্গলবার বসিরহাট এসপি অফিস ঘেরাও অভিযানে নেতৃত্ব দেন বিজেপির রাজ্য সভাপতি। আর সেই অভিযানে তুলকালাম পরিস্থিতি দেখেছে গোটা বাংলা। সেই রেশ আজও থাকলো, বলা ভালো আজকে ফের ধুন্ধুমার পরিস্থিতি। আজ টাকি থেকে সন্দেশখালী যাওয়ার পথে পুলিশের সঙ্গে দফায় দফায় বচসায় জড়ান সুকান্ত মজুমদার, আর তারপরই ধুন্ধুমার। না, আজ সন্দেশখালী পৌঁছানো যায়নি, তিনি পৌঁছননি সুকান্ত মজুমদার, তিনি পৌঁছতে পারেননি, কারণ গাড়ি করে সন্দেশখালীর দিকে যাওয়ার চেষ্টা করতেই পুলিশের বাধা। পাল্টা পুলিশের গাড়ির বনেটে উঠে আধিকারিকদের সঙ্গেই বিতণ্ডায় জড়ান সুকান্ত। সেখানেই পুলিশের বিরুদ্ধে খুনের চেষ্টার বিস্ফোরক অভিযোগ করেন বিজেপির রাজ্য সভাপতি। শুনব। চেষ্টা করেছে পুলিশ, আমাকে জোরে গাড়ি চালিয়ে এখানে ফেলার চেষ্টা করেছে। খুনের চক্রান্ত করা হচ্ছে, ফেলে দিয়ে আমাকে মারার চক্রান্ত করা হচ্ছে। কালকেও পাথর করা হয়, কালকেও পাথর ছোড়া হয়েছে, আমার দিকে পাথর ছোড়া হয়েছে। পুলিশের গাড়ির বনেটে ধাক্কা লেগে পড়ে যান সুকান্ত। অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন বিজেপি রাজ্য সভাপতি। ঘটনাস্থলে তখন তুমুল উত্তেজনা। বিজেপি কর্মীরা অভিযোগ করেন, শুনবো তাদের মুখ থেকে। দাদার মাথায় মেরেছে, দাদাকে গাড়ি বের করতে দিচ্ছিল না, আমাকে নামাচ্ছে জোর করে, আমি সঙ্গে আমাকে জেরে খেসে নামিয়ে দিল। বিজেপির অভিযোগ, পুলিশের বাধায় আধ ঘন্টা গাড়িতেই আটকে থাকেন অসুস্থ নেতা। শেষে পুলিশি পাহারায় বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সুকান্তকে। বিজেপির রাজ্য সভাপতি অসুস্থ, সুকান্তর মাথায় আঘাতের দাবি। আর এরপর কি আর চুপ থাকে বিজেপি? পদ্ম শিবিরের কি তোপ? এই অসভ্যতামি, নোংরামি যা সিপিএম এর সময়কালে যে সংকীর্ণ নিম্ন মানসিকতার রাজনীতি বা ক্ষমতার অপব্যবহার পুলিশকে ক্যাডারে পরিণত করেছিল, তাকে কিন্তু ছাড়িয়ে গেছে। তার সমস্ত সীমা লঙ্ঘন করে গেছেন এই স্বৈরাচারী লেডি কিম মমতা ব্যানার্জি এবং তার লেঠেল দলদাস পুলিশ। আমরা এই ঘটনার নিন্দা করছি। যে পরিস্থিতি তৈরি হয়েছে বসিরহাটে সন্দেশখালীকে কেন্দ্র করে, আমার তো মনে হয় এই পরিস্থিতি আরও খারাপ হবে। সারা পশ্চিমবাংলায় ছড়িয়ে পড়ে বিক্ষোভ, কারণ সাধারণ মানুষ অত্যাচার সহ্য করতে করতে শেষ সীমায় পৌঁছেছে। তারা রাস্তায় বেরোচ্ছেন, মহিলারা বেরিয়ে আসছেন। তাদের উপরে যে অত্যাচার হয়েছে, অপমান হয়েছে, তার যে ব্যাখ্যা ওনারা দিচ্ছেন, কোনো সভ্য জগতে এটা হয় না। তো স্বাভাবিকভাবে বিরোধী পার্টি হিসাবে আর সুকান্তবাবু বিরোধী পার্টির নেতা হিসাবে তার দায়িত্ব আছে সাধারণ মানুষের হয়ে আওয়াজ তোলা, আন্দোলন করা। পুলিশ গায়ের জোরে আটকাতে চাইলে এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বারবার হবে। যদিও সবই নাটক বলে পাল্টা সুকান্তকে খোঁচা তৃণমূল কংগ্রেসে। তিনি এলেন, গাড়ির মাথায় উঠলেন, নাচলেন, নামলেন, শুয়ে পড়লেন। কেন? হসপিটাল যেতে হবে। কেন? ময়দান ছেড়ে পালাতে হবে। কেন না? তিনিও জানেন এর পরের ধাপের কোনো আন্দোলন হয় না। উনি যেটা করছেন সেটা ঠিক নয়। উনি প্রতিযোগিতা আছেন, ছবি তুলতে হবে। উনি প্রতিযোগিতায় আছেন, প্রচারে থাকতে হবে। দিল্লিতে ছবি পাঠাবেন, আমাকে সভাপতি থেকে সরাবেন না, আমি লাফিয়েছি গাড়ির মাথায়। টাকিতে পুলিশের সঙ্গে টক্করের পর অসুস্থ সুকান্ত মজুমদারকে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি শারীরিক অবস্থা কি? আসুন আমাদের রিপোর্টারের সঙ্গে কথা বলবো। সুপ্রিয়, কেমন রয়েছেন সুকান্ত মজুমদার, কি জানতে পাচ্ছি? দেখো, এখনো পর্যন্ত কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো রকম অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি বা কোনো মেডিকেল বুলেটিন দেওয়া হয়নি। তার কারণ এখনো পর্যন্ত যেটা আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি যে প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় হতে চলেছে। কারণ বিকেল 5:30টার আশপাশের সময় ঘড়ির কাটায় তখন সেই সময় বাইপাস সংলগ্ন বেসরকারি হাসপাতালে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে নিয়ে আসা হয় এবং এখানে নিয়ে আসার পর অ্যাম্বুলেন্স থেকে নামানোর পর সোজা তাকে এমার্জেন্সি দিয়ে ভিতরে নিয়ে চলে যাওয়া হয়েছে। এবং ভিতরে নিয়ে যাওয়ার পরেই, অর্থাৎ তাকে যে আগে থেকেই নিয়ে আসা হবে সেই
বিষয়টি বিজেপি নেতৃত্বের তরফ থেকে জানানো হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষকে, এবং সেই মতন এখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের দল আগে থেকেই প্রস্তুত ছিল। এবং এখানে নিয়ে আসার পর বিজেপি রাজ্য সভাপতি তার যে শারীরিক পরিস্থিতির উপরে ইতিমধ্যেই পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে, এবং যেটা আমরা এখনও পর্যন্ত হাসপাতাল সূত্রে জানতে পারছি যে সিটি স্ক্যান থেকে শুরু করে ব্লাড প্রেশার, ব্লাড সুগার বা অন্যান্য বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। আর সেই সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো করার মধ্যে দিয়ে চিকিৎসকরা যে বিষয়টা স্পষ্ট হওয়ার চেষ্টা করছেন যে তার কোথাও কোনো আঘাত লেগেছে কিনা বা আঘাত লেগে থাকলে সেই টেস্টের রিপোর্টগুলো আসলেই আরো ক্লিয়ার হয়ে যাবে। তুমি প্লিজ নজর রাখো, আমাদের রিপোর্টাররা প্রতিটা মুহূর্তে নজর রাখছেন। সুকান্ত মজুমদার কেমন রয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে, সব আপডেট আমরা সবার আগে আপনাদেরকে দেব। বাংলায় বিজেপি আন্দোলন করছে, আর দিল্লি সীমানায় একাধিক দাবিতে আন্দোলনে কৃষকরা, সেই ছবিও আপনাদেরকে দেখাবো। কারণ হরিয়ানায় আংশিক বন্ধ ইন্টারনেট, পাঞ্জাবে সতর্কতা জারি হয়েছে। এই আন্দোলনের মাঝেই পাঞ্জাব সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। তাহলে কি কংগ্রেসকে বাদ রেখে আঞ্চলিক দল নিয়ে জোট গঠনের একটা চেষ্টা করছেন? জোর জল্পনা এই মুহূর্তে রাজনৈতিক মহলে। কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্যের দাবিতে দিল্লি সীমানায় আন্দোলন জারি। মঙ্গলবারই দিল্লি চলো কর্মসূচি আটকাতে জলকামান থেকে শুরু করে কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয়েছিল পুলিশকে। প্রতিবাদ কর্মসূচির দ্বিতীয় দিনেও আরও সতর্ক, আরও আঁটোসাঁটো করা হলো নিরাপত্তা। দিল্লির একাধিক সীমানা কার্যত সিল করে দেওয়া হয়। কোনোভাবেই কৃষক আন্দোলনের ঢেউ যাতে রাজধানীতে আছড়ে না পড়ে সে ব্যাপারে সতর্ক পুলিশ প্রশাসন। কৃষকদের কর্মসূচির আগে দিল্লিতে 1 মাসের জন্য জারি করা হয়েছে 144 ধারা। 12ই মার্চ পর্যন্ত 144 ধারা জারি থাকবে রাজধানীতে। মোতায়েন করা হয় অতিরিক্ত 50 কোম্পানি পুলিশ। হরিয়ানায় নিরাপত্তার স্বার্থে 7টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। দিল্লির সীমানা এলাকার জায়গায় জায়গায় কংক্রিটের দেওয়াল তৈরি করা হয়েছে। বসানো হয়েছে কাঁটা তারের বেড়া এবং পেরেক গাঁথা পাটাতন। সাংবাদিক বৈঠক করে কৃষক নেতারা আন্দোলন আরও জোরদার করার কথা জানিয়েছেন। मैं ये कहता हूँ कि जो मुद्दे नहीं जब तक खत्म होंगे तब तक आंदोलन नहीं रुक सकता। तो जब तक आंदोलन नहीं रुकेगा तो आंदोलन के दौरान ऐसे समस्याएं खड़ी होती रहेंगी। हमारे लगभग 60 के करीब नौजवान घायल कर दिए गए हैं आज के घटनाक्रम में, और उन्होंने पूरा जबर का मुकाबला सब्र से किया है। वो समझदार बन चुके हैं कि हमने आंदोलन जीतना है। अगर इस तरह की सरकार देश के किसान और खेत मजदूर से ऐसा करती है तो भारत के 140 करोड़ लोगों को दोबारा सोचना चाहिए। हमें इस तरह की सरकार नहीं चाहिए। এদিকে কৃষক আন্দোলনে যোগ দিতে চলেছেন রাহুল গান্ধী। ভারত জোড়ো যাত্রার জেরে দেশব্যাপী কংগ্রেসকে নিয়ে নতুন করে যে আগ্রহ তৈরি হয়েছিল তাও অস্তমিত। ন্যায় যাত্রা করছেন বটে, কিন্তু তাতেও বিশেষ সাড়া মিলছে না। বরং যাত্রা করতে গিয়ে বাংলার মতো রাজ্যে ইন্ডিয়া জোটের ফাটল স্পষ্ট হয়ে উঠছে। এই অবস্থায় কৃষক আন্দোলনকে হাতিয়ার করতে চলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী কৃষকদের দিল্লি চলো অভিযানে যোগ দিতে চলেছেন কংগ্রেস সাংসদ। এর জন্য বাতিল করতে হচ্ছে ঝাড়খণ্ডে ভারত জোড়ো ন্যায়যাত্রার কর্মসূচি। রাহুল গান্ধী কৃষক আন্দোলনে যোগ দিলে আন্দোলন যে রাজনৈতিক রং নেবে তা বলাই বাহুল্য। এই গরমাগরম পরিস্থিতির মাঝেই 21শে ফেব্রুয়ারি পাঞ্জাব যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করতে পারেন মমতা। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গেও বৈঠক করতে পারেন তৃণমূল সুপ্রিমো। স্বর্ণ মন্দিরেও যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ইন্ডিয়া জোটের একতা নিয়ে নানা রাজ্যে একাধিক প্রশ্ন উঠে গেছে। নীতিশ কুমারের ডিগবাজি ইন্ডিয়া জোট ছেড়ে এনডিএ শিবিরে নাম লেখানো। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, লোকসভা ভোটে বাংলায় একাই লড়বে তৃণমূল, অর্থাৎ ইন্ডিয়া জোট কার্যত ভেঙে পড়ছে। এর মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঞ্জাব সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তাহলে কি লোকসভা ভোটের আগে কংগ্রেসকে বাদ রেখে আঞ্চলিক দলগুলি নিয়ে নয়া জোট গঠনের চেষ্টায় তৃণমূল নেত্রী? দীক্ষা ভূঁইয়ার রিপোর্ট, TV9 বাংলা। লোকসভায় তার 25 বছরের ইনিংসে ইতি টানলেন সোনিয়া গান্ধী। আর লোকসভার লড়াই নয়, এবার রাজস্থান থেকে রাজ্যসভায় যাচ্ছেন সোনিয়া গান্ধী। এই সিদ্ধান্তই নিয়েছে তার দল। অন্যদিকে অভিষেক মনু সিংভি
যিনি এর আগের বার পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় গিয়েছিলেন, অবশ্যই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সমর্থন জানিয়েছিলেন। এবার তাকে তার দল হিমাচল প্রদেশ থেকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গে যেহেতু কংগ্রেসের একজনও বিধায়ক নেই, সুতরাং এখান থেকে রাজ্যসভায় যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। রাজ্যসভায় সোনিয়া গান্ধীকে প্রার্থী করল কংগ্রেস। দুই কংগ্রেস শাসিত রাজ্য তেলেঙ্গানা ও হিমাচল প্রদেশ থেকে তাকে দাঁড় করানোর দাবি উঠলেও শেষ পর্যন্ত রাজস্থান থেকে সোনিয়াকে টিকিট দেওয়ার সিদ্ধান্ত নেয় কংগ্রেস হাইকমান্ড। যে রাজ্যে সদ্য ক্ষমতাচ্যুত হয়েছে কংগ্রেস, তবে ক্ষমতা হারানোর পরও কংগ্রেসের হাতে যে সংখ্যা আছে তাতে তার জয় নিয়ে কোনো সন্দেহ নেই। ফলে এই প্রথমবার সংসদের উচ্চকক্ষের সদস্য হবেন সোনিয়া। प्रधानमंत्री का पद छोड़ दिया तो हमें गर्व है कि जिसने प्रधानमंत्री पद छोड़ दिया हो वो एक महान नेता, और वो किसी राज्य में जाके बन सकती थी राज्यसभा मेंबर, उन्होंने चयन किया अगर राजस्थान का। आज ये खबर पूरे देश में दुनिया में जाएगी कि सोनिया गांधी जी जो महान नेता देश की, वो उन्होंने राज्यसभा में राजस्थान से जाने का चयन किया है। तो आप सोच सकते हो राजस्थान का जो राजस्थान की चर्चा देश की दुनिया में होगी आज। কয়েকদিন আগেই লোকসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোঁচা দিয়ে বলেছিলেন বিরোধীদের অনেকেই নাকি ভোট লড়ার আগ্রহ হারিয়ে ফেলেছেন, অনেকেই নাকি লোকসভার পরিবর্তে রাজ্যসভায় যেতে চাইছেন। मैंने सुना है बहुत लोग पिछली बार भी सीट बदली, इस बार भी कुछ सीट बदलने के फिराक में हैं, और मैंने सुना है बहुत लोग अब लोकसभा के बजाय राज्यसभा में जाना चाहते हैं। অনেক নেতার তালিকায় কারা আছেন তা অবশ্য খোলসা করেননি মোদী, কিন্তু তার নিশানায় যে কংগ্রেসের শীর্ষ নেতারাই ছিলেন তা নিয়ে কোনো সন্দেহ ছিল না। এবার তাই সোনিয়া রাজ্যসভায় মনোনয়ন নিয়ে খোঁচা দিতে ছাড়ছে না বিজেপি। सबसे बड़ी नेता कांग्रेस की सोनिया गांधी ही। अब कांग्रेस थकी है या सोनिया जी थकी हैं, ये तो जनता निर्णय करेगी, लेकिन थक तो जरूर गई है। हमारी शुभकामना है कि वो राज्यसभा में आए। রাজীব গান্ধী হত্যার 8 বছর পরে 1999-এ কর্ণাটকের বেলারি ও আমেঠি থেকে জিতে লোকসভার ইনিংস শুরু করেছিলেন সোনিয়া। এরপর থেকে পরপর 5 বার লোকসভার সদস্য হয়েছেন। 2019-এর মোদি ঝড়ের মধ্যে উত্তরপ্রদেশের রায়বরেলি থেকে জিতেছিলেন সোনিয়া, কিন্তু তারপর থেকে শারীরিক অসুস্থতার জন্য আর নিজের লোকসভা কেন্দ্রে নিয়মিত যেতে পারেননি। এই পরিস্থিতিতে সোনিয়াকে তাই লোকসভা ভোটে দাঁড় না করিয়ে রাজ্যসভায় পাঠানো হচ্ছে বলেই কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে। 1999-এ সোনিয়া যখন লোকসভায় আসেন তখন আঞ্চলিক রাজনৈতিক দল এবং বিজেপির উত্থানের জেরে কংগ্রেস ক্ষমতা থেকে দূরে। পরের এক দশকে সোনিয়ার নেতৃত্বে কংগ্রেস ফের ক্ষমতায় এসেছে, কিন্তু মোদির উত্থানের সঙ্গে সঙ্গে পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে দেশের সবচেয়ে প্রাচীন দলের। এই পরিস্থিতিতে লোকসভা সরাসরি লড়াই ছেড়ে সোনিয়ার রাজ্যসভায় যাওয়া নিঃসন্দেহে কংগ্রেসের কাছে একটা বড় অধ্যায় রীতি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। চোপড়ায় মাটি চাপা পড়ে শিশু মৃত্যুর ঘটনা। আজই বিমানে চোপড়া গেলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের 5 সদস্যের প্রতিনিধি দল। সোমবার চোপড়ার সীমান্তবর্তী চেতনাগাছ এলাকায় নালা তৈরির কাজ চলাকালীন মাটি চাপা পড়ে মৃত্যু হয় 4 শিশুর। সূত্রের খবর, সেই ঘটনার অনুসন্ধানে চোপড়ার রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল।